আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার 2 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য। এ নিয়ে হতাশ শাম্যর পরিবার। ক্ষোভ প্রকাশ করে শাম্যর বড় ভাই আমিরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দেওয়া হলেও তদন্তের কোনো অগ্রগতি জানাতে পারেনি। তবে পুলিশ বলছে শিগগির এ মামলার চার্জশিট দেওয়া হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে শাহরিয়ার শাম্যকে। রক্তাক্ত অবস্থায় রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 14 মে শাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ ওই মামলায় 8 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত করা হচ্ছে কবুতর রাব্বি সহ 8 জনকে। চার্জশিটে সংযুক্ত হচ্ছে সুইচ গিয়ার, টেজার গান ও দেশীয় অস্ত্র। অভিযুক্ত যারা আমাদের হাতে আটক হয়েছেন তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং অন্যান্য সাক্ষীদের যে জবানবন্দি সব বিশ্লেষণ করেছি। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করি খুব শীঘ্রই এই মামলার পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। 13 জুলাই শাম্য হত্যার 2 মাস পার হয়। রবিবার গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয় তার পরিবারের সদস্যদের। গোয়েন্দা পুলিশের সাথে আলোচনায় সন্তুষ্ট নয় শাম্যর পরিবার। তাদের বক্তব্য মতে বোঝা যাচ্ছে যে শাম্যর সাথে তারা পূর্ব পরিচিত আছে। এই মাদক কারবারিদের হয়তো আগেও তাদেরকে শাসন করছে, কিন্তু তারা বলতেছে যে না, আমরা আরও একটু অধিকতর তদন্ত করতেছি, অন্তরালে কেউ আছে কিনা। তো অধিকতর তদন্ত করতে তো 2 মাস সময় লাগে না, আপনি যদি মূল আসামি কালপেটকে ধরে ফেলেন আর কি। তো আমরা একটু উষ্মা প্রকাশ করে আসছি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় শাম্যর পরিবার। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। রাজধানীর মিটফোর্ডের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত 1টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে রবিবার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরা দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পুরান ঢাকার নৃশংসতার পেছনে ব্যবসায়ীর দ্বন্দ্ব নাকি সিন্ডিকেটদের সঙ্গে বিরোধ, তা নিয়ে এখন প্রশ্ন সবখানে। মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন ভাঙাড়ি ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সোহাগ। সিন্ডিকেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই লাশ হতে হয়েছে সোহাগকে। নিজের প্রভাব বিস্তারে মিটফোর্ড এলাকায় অনেক ব্যবসায়ীর ওপর নির্যাতনও করে সোহাগ। মিটফোর্ড এলাকা ঘুরে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। পুরান ঢাকার চায়নাপট্টি ও রজনী বসলেন ভাঙাড়ি ব্যবসার জন্য জনপ্রিয় এই এলাকা। শুধু ভাঙাড়ি পণ্যই নয়, চোরাই তারসহ আছে নানা অবৈধ অ্যালুমিনিয়াম পণ্য। আর সেই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই গত 9 জুলাই মৃত্যু হয় সোহাগের। সোহাগের খোঁজ নিতে যেয়ে জানা যায় চায়নাপট্টি ও রজনী বসলেন এলাকায় নির্দিষ্ট পণ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তিনি। তাকে ছাড়া পণ্য বিক্রি করা অনেকটাই কঠিন। সিন্ডিকেট ছিল কোনো ছাড়া কেউ বিক্রি করতে পারবে? আমার এরকম ধরনের মালিক কিন্তু ওর কাছে আপনাদের ব্যস্ত হইতো? ওর কাছে মার্কেটে সবাই ব্যস্ত। জি, অন্য কারোর কাছে ব্যস্ত হইতো না। দাম এখন ওরা যেটা মার্কেট রেট করতে ওইটি হইতো আর কি। ওরা যেটা রেট করতে ওইটি দিতে হইতো আর কি। কারা কারা আছে সিন্ডিকেট? এখন ওদের সাথে আরো কারা কারা আছে, ওর সাথে হারুন ছিল, ওর সাথে আতঙ্ক থাকতেই হয়, কারণ ব্যবসা যখন করি কোন সময় কি হয় না হয় একটু তো আতঙ্ক অবশ্যই। ভাঙাড়ি কিন্তু এটা শুনছি আর। গ্রুপিংটা কেন হলো ভাঙাড়ি ব্যবসায়ীদের মধ্যে? এটা ওনারা করছে। এখন গ্রুপিং কি জন্য হলো সেটা বলতে পারবো না। এটার জন্য বিভিন্ন ধরনের মানুষ আসে, আইসা তারা দেখে গ্রুপিং করে আইসা পড়ে। এই গ্রুপ থেকে বাঁচতে চাই। এটা একটা ব্যবসা করতো, এরা একসাথে ব্যবসা করতো, এরপর আবার এরা আলাদা ডিভাইড হয়ে গেছে।
ডিবেট হয়ে যাওয়ার পরে এই ভিতরগত কি হয়েছে তা তো আমরা বলতে পারি না। ব্যবসায়িক এলাকা নিয়ন্ত্রণ নিতে চায় যে আমি এখানে বড় থাকুম, আমি যা বলবো সেটাই হইব। দলবল নিয়ে চলাফেরা করতেন সোহাগ। এই সিন্ডিকেটের হাতে মাঝে মধ্যেই নির্যাতনের শিকার হন ব্যবসায়ীরা। এমন একটি ভিডিও চিত্র ভাইরাল হয় গণমাধ্যমে। সেখানে দেখা যায় চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ। গত জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে পাওয়া না গেলেও কথা হয় ফোনে। টাকা পাই, টাকা চাওয়া হয়েছিল, এরপরে ওটার জন্য একজন আমি অলি পার্টনার হারুন মিয়া আরে বলছিলাম, এটার জন্য এসে আমার দোকানে আর কি অতর্কিত হামলা করছে। তাদের লোকে আমরা পারবো না, কারণ এরা কখন কোনটা ঘটনা ঘটায় ফেলে, এই কারণে আমি কোনো মামলায় যাইনি। সোহাগের নির্মম হত্যার বিচার চান মিটফোর্ড এলাকার সব ব্যবসায়ী। সেই সঙ্গে চান সিন্ডিকেট মুক্ত বাণিজ্য সুবিধা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। সোমবার রাতে চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেন তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় প্রতিনিধি দল দরবার শরীফে আসার পর তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সহ অন্য নেতারা। পরে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশ অগ্নিগর্ভ ধারণ করে। আহত হয় শতাধিক। পুলিশবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় হলে হলে প্রভোস্টরা অবস্থান নেন। সেদিনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বলেন, আহত বা নিহত হলেও দাবি আদায়ে তারা অনড় সিদ্ধান্ত নেন। আরও জানাচ্ছেন এআর বাদল। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। কোটা ও মেধা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপমানজনকভাবে কথা বলেছিলেন ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার কথায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিতে থাকে তারা। সেখানে গিয়ে শেখ হাসিনার বক্তব্যের সাফাই গিয়ে আবারও আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে সরকারের অবস্থা জানান দেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে, এটা কিসের মেধাবী? ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের ঘোষণা দেয়া হয় এখান থেকেই। আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার, আমি রাজাকার, তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। যেখানে এই রাজাকার কোটার স্থাপকদেরকে দেখবেন, সেখানেই দৃঢ় হস্তে প্রতিবাদ গড়ে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়া কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপরই হলে হলে শিক্ষার্থীদের উপর হামলে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। পরদিন সারা দেশে বিক্ষোভের ডাক দেয় তারা। সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন আর সংঘর্ষ। আহত হয় শতাধিক। এ নিয়ে ওবায়দুল কাদের দোষ চাপান জামাত বিএনপির উপর। সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, সরকার শিক্ষার্থীদের আন্দোলনে বেসামাল হয়ে পড়েছে। সেদিনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের হামলায় তারা অনেকে আহত হলেও ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুলিশের সাথে একটা সংঘর্ষে আমার পায়ে ব্যথা হয়। তারপরে একদিন রেস্ট নিয়ে 2 তারিখ রেস্ট নিয়ে 3 তারিখে আবার এই শহীদ মিনার আপনারা দেখেছেন। তো আসলে জুলাইয়ে একদম যখন আসলে মনে হয়েছে যে আমি মুভ করতে পারবো না, দাঁড়াতে পারবো না, শুধুমাত্র ওই সময়টা, ওই 2টা দিন আমি আসলে বাসায় ছিলাম। এছাড়া আসলে বাদবাকি সময়টা সংগ্রামের মধ্য দিয়েই পার করেছি। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে হওয়া মামলায় হাজিরা দেন। বলেন, এজলাসে লোহার খাঁচায় মানুষ ভরে রাখা মানব জাতির জন্য অপমানজনক। মানবতার প্রতি অপমান। এটা তো কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? এটা কোনো বিষয় হলো না, এটা কোনো বিচারের বিষয় না, কিছু না, এটা নেহায়ত একটা অপমান করার বিষয়। এআর বাদল, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে মাদারীপুরে প্রথম শহীদ হন দীপ্ত দে।
বছর পেরিয়ে গেলেও তাকে হারানোর বেদনা এখনও কাঁদাচ্ছে পুরো পরিবারকে। স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন বাবা মা, সন্তানের শূন্যতা কিছুতেই মানতে পারছেন না তারা। সরকারের কাছে দীপ্তকে শহীদের পূর্ণ মর্যাদা দেওয়ার দাবি স্বজনদের। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 18 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে গোটা বাংলাদেশের মতো উত্তাল মাদারীপুর। আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। বাড়ির এই ঘরেই থাকতেন তিনি। পড়ার টেবিলে বই আর আলমারিতে থরে থরে সাজানো তার ব্যবহৃত পোশাক। এগুলোতেই এখন দীপ্তকে খোঁজার চেষ্টা মা মনিকাদের। কোনো স্যারেরা, কোনো কলেজে স্যারেরা, কোনো ছেলেরা মারামারি হয়ে গেছে, আজকে আমার ছেলেটা বাঁচতে দিল না। দীপ্তর বাবার চাওয়া রাষ্ট্রীয়ভাবে সন্তানের শহীদের স্বীকৃতি। যারা আন্দোলনে মারা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের স্বীকৃতি, শহীদের স্বীকৃতি, আর পুনর্বাসন। এই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। শহীদ দীপ্তদের স্মরণে জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তার সহযোদ্ধাদের। শহীদদের স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার থেকে অলরেডি আমাদের প্রতি নির্দেশনা রয়েছে যে সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে। সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। তো সেটার জন্য আমরা জায়গা নির্বাচন করছি। জুলাই গণ অভ্যুত্থানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে দীপ্তর মতো যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারীদের অবদান স্মরণ করে প্রদর্শিত হয়েছে মনোমুগ্ধকর ড্রোন শো। সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এটি প্রদর্শিত হয়। শোতে জুলাই অভ্যুত্থানে নারীদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন স্লোগান ও দেয়াল লিখনের চিত্র ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলে আয়োজকরা। ড্রোন শোতে বিগত সময়ে দেশে সংগঠিত গুম খুনের চিত্র ফুটে ওঠে। জুলাই স্মরণে এ সময় ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে কনসার্টে সমবেত হন। নির্মাণের 1 বছরের মধ্যেই ধসে পড়ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। এতে হুমকির মুখে নদী তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন প্রতিষ্ঠান। বাঁধটি নির্মাণে পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের যোগ সাজশে ঠিকাদাররা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালে গাইবান্ধার কাপাসী ইউনিয়নের ব্রহ্মপুত্র ও তিস্তা তীরের ভাঙন ঠেকাতে 387 কোটি টাকা ব্যয়ে 6.71 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এর 2টি অংশের কাজ পায় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি মাসে নদীর স্রোতে ধসে গেছে বাঁধের 10 মিটার এলাকা। হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক। স্থানীয়রা বলছেন বাঁধ নির্মাণের সময় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছিল ঠিকাদাররা। যেটা সেন্ডার বান, ওই সেন্ডারটার মধ্যে মনে করো কাম দুইজনে কই থিয়েছে, নরমাল কই থিয়েছে, কাজ ভালো করে নাই, বুঝলেন? এই জন্য এই কামটা হয়েছে। নষ্টমূলক বা অবৈধভাবে কাজ করার কারণে এই জায়গাটার এই ক্ষতিটা। এই জায়গাটা ছিল 50 হাত গভীর। নদীর পানি যখন 3 হাত 4 হাত বাড়তি গেল, তারপর এরা কাজে আসলো। এরা কাজে আসিয়ে 50 হাত গভীরের মধ্যে কিভাবে কাজটা করলো? ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। ওনাদের সাথে আমরা যোগাযোগ করে ওখানে যতটুকু প্রয়োজন সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ সহ অন্যান্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। পানি কমতে থাকলেও নোয়াখালীতে দুর্ভোগে আছেন মানুষ। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, পানিবন্দী মানুষের জীবন কেমন চলছে, কি দেখতে পাচ্ছেন, আর বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কি তথ্য পেয়েছেন আমাদের জানান। সাদিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গতকাল থেকেই আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে করে কিন্তু আবার পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে এখানকার মানুষরা কিন্তু খুবই শঙ্কিত হয়ে উঠেছে।
কেননা আগের মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানেও পানি কমেছে একেবারেই ধীরগতিতে। এখানকার নতুন করে বৃষ্টিতে মানুষ যেন একেবারেই হাঁপিয়ে উঠেছে। এদিকে নোয়াখালীতে এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে প্রায় 52,000 মানুষ। এখানকার যে আউশ ধান এবং যে আমনের বীজতলা সেটি কিন্তু এখনো পানির তলে রয়েছে। আমি গতকালকে নোয়াখালী সুবর্ণচর, কোম্পানিগঞ্জ, কবিরহাট এলাকা ঘুরে দেখেছি। এখানকার কৃষকরা আমাকে জানিয়েছে যে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু আউশের যে ধান তা কিন্তু একেবারেই তলিয়ে যাচ্ছে এবং যে আমনের বীজতলা তা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। সাদিয়া, এখানকার যে এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার একটি এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার এই সড়কটিতেও কিন্তু একেবারে হাঁটুর কাছাকাছি পানি রয়েছে। তো এখানকার যে জেলা শহর রয়েছে সেখানেও কিন্তু মানুষ একেবারেই দুর্বিষহ জীবনযাপন করছে। সেখানকার অফিস আদালতে এখনও কিন্তু জলমগ্ন রয়েছে। এছাড়া এই জলাবদ্ধতার কারণে এখানকার কিন্তু বৃদ্ধ এবং শিশুরা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে। সাদিয়া, এই নোয়াখালীর যারা একেবারেই জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে এর মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এখনো বাড়ি ফিরতে পারছে না। প্রায় 1000 খানিক মানুষ এখনো কিন্তু আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতায় যারা দুর্ভোগে রয়েছে তাদের জন্য কিন্তু ত্রাণের ব্যবস্থা রয়েছে, কিন্তু যারা আশ্রয়ণ কেন্দ্রে রয়েছে তাদের বারবারই অভিযোগ তাদের জন্য যে ত্রাণ ব্যবস্থা রয়েছে তা কিন্তু একেবারেই অপ্রতুল। সাদিয়া, ছিল আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত নিহত অন্তত 110 জন। সবচেয়ে বেশি প্রাণহানি পাঞ্জাবে। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আজ 3টায় ভুটানের মুখোমুখি বাংলাদেশ। টানা 2 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে পিটার বাটলারের শিশুরা। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের দায়ে ভারতীয় 2টি ফিশিং ট্রলার সহ 34 জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার 2টি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। আটক ভারতীয় ট্রলার FB ঝড় ও মা মণ্ডলচণ্ডী সহ আটক জেলেদের সোমবার রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। ট্রলার 2টিতে থাকা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। ট্রেন ট্রাক সংঘর্ষের 5 ঘন্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার রাত 12:50 খুলনা ঢাকা রুটের সুন্দরবন ট্রেনটি ছেড়ে যায় খুলনা স্টেশন থেকে। এর আগে গেল রাত 8টার দিকে খুলনা আফিল গেট রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হন এবং আহত হন আরও 30 জন যাত্রী। পরে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও কোচ নিয়ে যান। খুলনা রেলওয়ে থানার কর্মকর্তা জানান, রাতে একটি ট্রাক আফিল গেটের রেল ক্রসিংয়ের ওপর ওঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় খুলনাগামী মহানন্দ এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে কিছু দূর নিয়ে গেলে 3টি বগি ছিটকে পড়ে। এতে আহত হয় ট্রেনের 31 জন যাত্রী, এর মধ্যে 1 জন নিহত হন। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে। এখন 21 বছর বা তার বেশি বয়সী যে কেউ স্টার্ট আপ শুরু করতে পারবেন মাত্র 4% সুদে ব্যাংক ঋণ নিয়ে। আগে যেটি ছিল 1 কোটি টাকার সীমা, এখন তা বেড়ে হয়েছে 2 থেকে 8 কোটি টাকা পর্যন্ত। ব্যাংকগুলো চাইলে শুধুমাত্র ঋণ নয়, অংশীদার ভিত্তিতেও বিনিয়োগ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক এজন্য 500 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে। এই নীতিমালায় 12 বছরের কম বয়সী স্টার্ট আপও সুবিধা পাবে। ফলে নতুন ব্যবসা গড়ে ওঠা এবং কর্মসংস্থান তৈরির সুযোগ অনেক বেড়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 110 জন। গেল জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বর্ষণ ও বন্যায় নিহত হওয়াদের মধ্যে 53 জনই শিশু। সোমবার পাকিস্তানের সরকারি পরিসংখ্যানের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী মৌসুমি বৃষ্টিপাতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছেন, বাকিরা মারা গেছেন আকস্মিক বন্যায়। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে।
যুক্তরাষ্ট্রের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার দেশটির স্থানীয় সময় রাতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফল রিভার শহরে এই আগুনের ঘটনাটি ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। আগুন লাগার পর ভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাহিনীটির প্রধান জেফ্রি বেকন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা না গেলেও এটি উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান বেকন। গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলের নৃশংসতা। নতুন করে উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত 78 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। সোমবারও ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এদিন রাফায় অবস্থিত একটি ত্রাণ কেন্দ্রে বাহিনীটির হামলায় প্রাণ হারিয়েছে 5 জন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়াও গাজার খান ইউনিস ও বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে। এদিকে গেল 2 মাসে বিতর্কিত গাজা মানবিক সংস্থা GHF উপত্যকাটিতে ত্রাণ কার্যক্রম শুরু করার পর শুধু এই সংস্থাটি পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে কমপক্ষে 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বেলা 3টায়। টানা 2 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। এদিকে নেপালের বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে স্ট্রাইকার সাগরিকাকে পাচ্ছে না বাংলাদেশ। নাজবুস সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলার মেয়েদের নামের পাশে যেন কেবল জয়টাই শোভা পায়। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে দাপট দেখিয়ে মূল আসর নিশ্চিতের পর দেশের মাটিতে অনূর্ধ্ব 20 সাফ আসরেও আধিপত্য বাংলাদেশের। কিংস এয়ারনায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর হাড্ডাহাড্ডি ম্যাচে নেপালকেও হারিয়েছে বাটলারের শিষ্যরা। এবার তাদের প্রতিপক্ষ ভুটানের নারীরা। শিরোপা ধরে রাখার মিশনে ভুটানের বিপক্ষেও জয়ের ধারাটা ধরে রাখাই একমাত্র লক্ষ্য বাংলাদেশের। আমাদের লক্ষ্য যেহেতু আরও 4টা ম্যাচ আছে, আমরা চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে। লক্ষ্য তো সবারই থাকে একটা ভালো, আমাদেরও আছে, তবে আমরা পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ দিচ্ছি। প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টানা খেলায় ক্লান্তি যেন না পেয়ে বসে, তাই ভুটান ম্যাচের আগের দিন রিকভারি সেশন করেছেন আফিদা পূজারা। কোচের পরিকল্পনায় মাঠের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়েই নামবে ভুটানের বিপক্ষে। রিকভারি সেশন করছি সুইমিং পুলে, সবাই একটু এনজয় করছি সুইমিংয়ে। ম্যাচ নিয়ে কোচ আমাদের সাথে বসে কথা বলবে, প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে নেপালের বিপক্ষে মারামারিতে জড়িয়ে লাল কার্ড পাওয়ায় স্ট্রাইকার সাগরিকাকে ভুটান ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। তবে মন্দের ভালো সাগরিকা না থাকায় পিটার বাটলার বাজিয়ে দেখতে পারবেন বেঞ্চে থাকা বাড়তি একজন খেলোয়াড়কে। নাজমুস সাকিব, RTV, ঢাকা। গ্লোবাল সুপার লিগে টানা 2 জয় আত্মবিশ্বাসী বাংলাদেশের রংপুর রাইডার্স। আসরের প্রথম ম্যাচে গায়ানাকে 57 রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে 1 রানের নাটকীয় জয় পায় নুরুল হাসান সোহানের দল। টুর্নামেন্টে গায়ানার চেয়ে 1 ম্যাচ কম খেলে 4 পয়েন্ট নিয়ে 2-এ আছে দলটি। বুধবার তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। সেই ম্যাচেও জয় পেতে চান রাইডার্স পেসার খালেদ আহমেদ। বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে শিরোপা ধরে রাখা। টার্গেট থাকবে যাতে ম্যাচ বাই ম্যাচ শেষ করে আসার। ইনশাআল্লাহ আমরা গতবারে চ্যাম্পিয়ন ছিলাম, এবছরও আমরা চেষ্টা করব যাতে চ্যাম্পিয়ন হয়ে আবার বাংলাদেশের সুনাম নিয়ে আসতে পারি। সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।